গল্পের নাম দ্য মনস্টার লাভার পার্ট 2। ততক্ষণে কিয়ারা কিয়ানের কোলে ঘুমিয়ে পড়েছে। কিয়ানের ডানা বাতাসে নড়তে থাকে। কিয়ান কিয়ারাকে তার ডানা দিয়ে সামনের দিকে ঘিরে রেখেছে। মনে হচ্ছিল কিয়ারা তার বাহুতে নেই, কিন্তু পরের মুহূর্তে কিয়ানের ফোন বেজে উঠল। কিয়ান কিয়ারাকে কোলে নিয়ে বিছানায় বসেই পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে করতে বলল, বলো সমর। সমর বলল, কিয়ান, আমি জঙ্গলে চলে এসেছি, কিন্তু তোমাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। তুমি ঠিক আছো? কিয়ান সামনের দিকে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে সমরের গাড়ি। কিয়ান মুচকি হেসে বলল, তুমি ওখানেই থাকো। কিয়ান এই কথা বলার সাথে সাথেই সমর বলল, কিয়ান, তুমি আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? কিয়ান বলল, কারণ আমি আমার শক্তি দিয়ে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছি এবং একটি অদৃশ্য ঢালও তৈরি করেছি। সমর একথা শোনা মাত্রই বলল, কিয়ান, তুমি পাগল হয়ে গেছো? ভুলে গেছো কেন তুমি তোমার ক্ষমতা জঙ্গলের মাঝখানে এভাবে ব্যবহার করছো? কিয়ান বলল, সমর, গাড়িটা ওখানে রেখে ফার্ম হাউসে ফিরে যাও, আর একটা মেয়ে যা ব্যবহার করবে সব রেডি করো। সমর কথাটা শুনে চমকে গেল। সমর কিছু বলার আগেই কল ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকিয়ে সমর বলল, তোমার তৃষ্ণা বাড়ছে আর ফাঁদে আটকা পড়ছ। সমর গাড়ি থেকে বেরিয়ে এলো আর বাইরে এসে চোখ বন্ধ করলো, এবং চোখ খুলতেই তার চোখ লাল হয়ে গেল এবং লাল রঙের ডানা তার পেছনে ঘুরতে লাগলো, আর এক ঝটকায় সে আকাশে উড়ে গেল। কিয়ান কিয়ারাকে ডানা দিয়ে ঢেকে দিচ্ছিল। কিয়ান তার ডানা মেলে কিয়ারাকে বিছানায় শুইয়ে দেয়, যার ফলে কিয়ারা ব্যথায় নড়তে থাকে। কিয়ান নিচু হয়ে কিয়ারার কপালে চুমু খেয়ে সে ঘিরে থাকা শক্তির বাইরে চলে গেল, আর গাড়ির পেছনের দরজা খুলে একটা প্যাকেট বের করে আবার সেই বর্মের ভেতরে চলে গেল। দেখল কিয়ারা বিছানায় আরামে ঘুমাচ্ছে। কিয়ান বিছানায় বসে প্যাকেট খুলে ড্রেসটা বের করল। সাথে সাথে কিয়ান ড্রেস খুলে ফেলল। এটা একটা 2 পিস ড্রেস ছিল। একটা লাল রঙের ক্রপ টপ আর একটা লাল স্কার্ট ছিল। কিয়ান কিয়ারাকে তুলে নিয়ে কোলে বসিয়ে দিল, যার কারণে কিয়ারা ঘুমের মধ্যে বলল, প্লিজ। কিয়ান কিয়ারা থেকে চাদরটা সরিয়ে দিল, যার কারণে এ সময় কিয়ারার শরীর সম্পূর্ণ নগ্ন ছিল। কিয়ান কিয়ারার স্তনে চুমু খেয়ে তার স্তন শক্ত করে কামড়ে দিল, যার কারণে কিয়ান কিয়ারার দিকে তাকিয়ে বলল, সরি, তোমার স্তন এত নরম যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং তারপর তাকে ক্রপ টপ পরায় এবং তারপর স্কার্টও পরান। কিন্তু কিয়ারা তখনও মাতাল, এবং কিয়ান ভাবছে কিয়ারার স্মৃতি চলে গেছে, সেই জন্য কিয়ারা নিজেকে চিনতে পারেনি। কিয়ান কিয়ারার দিকে তাকিয়ে খুব আদর করে বলল, কিয়ারা। কিন্তু কিয়ারা ঘুমের মধ্যে ছিল। কিয়ান কিয়ারা ঠোঁটে ঠোঁট রেখে তাকে চুমু খেতে লাগলো, কিন্তু কিয়ারা কোনো সাড়া দিচ্ছিল না। তাই কিয়ারা তার নিচের ঠোঁট শক্ত করে কামড়ে দিল, যার ফলে কিয়ারা চিৎকার করে উঠল এবং কিয়ারা তার জিভটা কিয়ারার মুখে ঢুকিয়ে দিল এবং তার জিভ দিয়ে কিস করতে লাগলো, এবং হঠাৎ কিয়ারার জিভে কামড় দিল, যা কিয়ারাকে আহত করেছে। কিয়ারার চোখ খুলে গেল এবং সে কিয়ানের শার্টটি তার মুঠিতে শক্ত করে চেপে ধরল। কিয়ান কিয়ারা থেকে সরে গেল এবং বলল, চলো যাই। কিয়ান বিছানা থেকে উঠে গেল, কিন্তু কিয়ারা ঘুমের মধ্যেই বিছানায় বসে রইল। কিয়ান কিয়ারাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিয়ান নিচু হলে কিয়ারা তার হাত দিয়ে একটি হার তৈরি করে কিয়ানের গলায় পরিয়ে দেয় এবং তার পা কিয়ানের কোমরে জড়িয়ে দেয়। কিয়ারার এই কিউট অ্যাকশনে হাসলেন কিয়ান। ওকে, এভাবে নিয়েই কিয়ান গাড়ির দিকে এগিয়ে গেল। কিয়ারা কিয়ানের বুকে মাথা রাখে। কিয়ান সুন্দর জায়গাটিকে চিমটি দিল এবং এটি আবার জঙ্গলে পরিণত হয়ে গেল। কিয়ান দরজা খুলে কিয়ারাকে নিয়ে ড্রাইভারের সিটে বসে। কিয়ারার শরীর ব্যথায় কেঁপে উঠছিল,
কিয়ারা সারা রাত তাকে হয়রানি করেছে, যার কারণে কিয়ারা কিয়ানের বুকে ঘুমিয়ে পড়ল। কিয়ারার কাছে কিয়ানের কিয়ারার ঘ্রাণ এবং কিয়ানের কাছে কিয়ারার গন্ধ একে অপরের সাথে মিশে গিয়েছিল। কিয়ান গাড়ি স্টার্ট করে জঙ্গল থেকে বেরিয়ে এলো। খুব সুন্দর একটা ফার্ম হাউসের সামনে কিয়ানের গাড়ি থামলো। ওই ফার্ম হাউসের বাইরে চারপাশে কালো গোলাপের বাগান ছিল। কিয়ান কিয়ারাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে ফার্ম হাউসের ভেতরে ঢুকতেই দেখলো সমর আরামে সোফায় বসে আছে। সমর কিয়ানকে দেখেই সোফা থেকে উঠে কিয়ানের দিকে দৌড়ে এসে বলল, কি করছো? এই মেয়েকে এই জায়গায় কিভাবে আনতে পারো? সমরের দিকে তাকিয়ে কিয়ান বলল, আগামী কয়েক ঘন্টা আমাদের বিরক্ত করবে না। সমর চোখ ঘুরিয়ে বলল, কি কিন্তু? সমর কিছু বলার আগেই কিয়ান কিয়ারাকে নিয়ে তার রুমের দিকে এগিয়ে গেল। কিয়ানের রুমটা অনেক বড় আর খুব সুন্দর ছিল। তার ঘরে একটা বড় আয়না ছিল আর একটা কিং সাইজ বিছানা। তার ঘরের সর্বত্র কালো ছিল। কিয়ান কিয়ারাকে কিং সাইজের বিছানায় শুইয়ে দিল আর ওকে চাদর দিয়ে ঢেকে দিয়ে ওর ঘর থেকে বের হয়ে নিচে নেমে এসে সমরের হাত ধরে ওকে নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডের একটা ঘরে। সমর হাত ছাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, এখানে আমাকে নিয়ে এসেছো কেন? কিয়ান সমরের দিকে তাকিয়ে ডানা মেলে দিল এবং সে জোরে চিৎকার করে উঠল এবং তার তীক্ষ্ণ ও সূক্ষ্ম দাঁত বেরিয়ে এলো। তার চোখ গাঢ় নীল হয়ে গেল। কায়ান চোখ বন্ধ করে খুলে বলল, আমি আমার ক্ষমতার উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি। কিয়ারার কাছাকাছি গেলে আমি কিছুই মনে করতে পারছি না। আমার ক্ষমতা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত রাতে আমি তার সাথে ইন্টিমেট হয়েছি আর এখন আমি তার থেকে দূরে থাকতে চাই না। সমর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমাকে বলেছিলাম এটা একটা মায়া ছিল, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এখনো সময় আছে তাকে ছেড়ে দেওয়ার। সমরের কথা শুনে বলল, আমি যা বলেছি তা শুনতে পাচ্ছ না? আমি আর তার থেকে দূরে থাকতে পারবো না। আমি বিশ্বাস করি না যে এটি একটি ছলনা। সে যদি মায়া হতো তাহলে এতক্ষণে সে আমাকে মেরে ফেলতো। গতরাতে তার আমাকে হত্যা করার অনেক সুযোগ পেয়েছিল, কিন্তু সে আমাকে হত্যা করেনি। আমি তার সাথে খুব অভদ্র ছিলাম, কিন্তু সে একটি কথাও বলেনি। এবং আমি যাই করি না কেন সে নীরবে আমাকে সমর্থন করেছিল। সমর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাদের উদ্দেশ্য যদি তোমাকে মারতে না দেওয়া হয়, তোমাকে ক্ষমতা কেড়ে নেওয়া থাকে, তুমি তাকে তোমার ক্ষমতা দিলে তুমি কি করবে? তুমি এখানে কি জন্য এসেছো তা ভুলে গেছো? সমর কিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আর অনেক কষ্টে মানুষ হয়েছ। প্রতিদিন এভাবে ঘনিষ্ঠ হতে থাকলে আবার শয়তান হয়ে যাবে। সুতরাং তুমি তোমার ভালো মন হারাবে এবং তোমার ক্ষমতাও হয়তো। কিয়ান সমরের দিকে তাকিয়ে বলল, তাই আমি চাই তুমি জানো যে কি করতে হবে যাতে আমি কিয়ারার কাছাকাছি থাকি এবং আমার ক্ষমতাও আমার কাছে থাকে। সমর বলল, ওকে ছেড়ে দাও, সব আগের মতো হয়ে যাবে। কিয়ান সমরের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আমরা এত সহজে জিনিস ছেড়ে দেবার নয়। আমরা মানুষের মতো নয়। আমার জন্য সেই প্রথম এবং শেষ। আমি শুধু এটা চাই, আমি আমার পরিবার চাই। কিয়ানের দিকে তাকিয়ে সমর বলল, অন্য কাউকে খুঁজে নাও। কারণ আমার শক্তি কিয়ারার দিকে নেতিবাচক সাইন দিচ্ছে। সমর কিছুক্ষণ থেমে তারপর বলল, 1 মিনিট, তুমি তার নাম জানলে কী করে? কিয়ান সমরের দিকে মুখ ফিরিয়ে বলল, আমি ওর নাম রেখেছি। সমর কিয়ানের কাঁধে হাত রেখে বলল, এখন আমি তোমাকে বোঝাতে পারবো না, কারণ তুমি ওই মেয়েটিকে সব দিয়ে দিয়েছ। এখন আমি শুধু তোমাকে বাঁচানোর চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে তুমি তোমার ক্ষমতা এবং সেই মেয়ে দুটোই পাও। কিয়ান হেসে ধন্যবাদ জানালো, কিন্তু আমি এখন তার কাছে যাচ্ছি। আমি তোমাকে ব্যবস্থা করতে বলেছি, যা তা করেছো? সমর হ্যাঁসূচক মাথা নেড়ে বলল,
আমি তোমার কাবার্ডের পাশে রেখেছি, কারণ কোথাও আমার ধারণা ছিল তুমি ওই মেয়েটিকে তোমার কাছে রাখবে। কিয়ান হেসে সেখান থেকে চলে গেল। কিয়ানের ঘর। কিয়ান রুম খুলতেই সে কিয়ারার দিকে আকৃষ্ট হয়ে দেখল কিয়ারা বিছানায় আরাম করে ঘুমাচ্ছে। কিয়ান পা বাড়ালো বিছানার দিকে। কিয়ান বিছানার কাছে গিয়ে কিয়ারার দিকে তাকিয়ে তার পাশে শুয়ে পড়ল এবং কিয়ারার কোমর ধরে তার কাছে নিয়ে এলো, যার কারণে কিয়ারা একটু নড়ে চোখ খুলল আর কিয়ানের দিকে তাকিয়ে বলল, আমার ব্যথা লাগছে। এই সময় কিয়ারার চেহারা এতই কিউট লাগছিল যে কিয়ান তার প্রেমে পড়ে গেল। খুব মোহনীয় কণ্ঠে বলল কিয়ান, কোথায় ব্যথা অনুভব করছো? কিয়ারা নিজের থেকে কম্বলটা সরিয়ে নিজের গোপনাঙ্গে হাত রেখে বলল, খুব ব্যথা করছে। কিয়ারার দিকে তাকিয়ে কিয়ান তাকে তার শরীরের সাথে জড়িয়ে ধরে আর আস্তে আস্তে তার হাত নামিয়ে কিয়ারার স্কার্টের ভেতর ঢুকিয়ে দিল আর কিয়ারার প্রাইভেট পার্টে হাত রেখে বলল যে এখানে ব্যথা করছে এবং টিপতে লাগলো। কিয়ারা চিৎকার করে উঠল, আ! কিয়ান একটু হাত তুলে বলল, এখানে ব্যথা আছে, আর খুব দ্রুত টিপছে, যার কারণে কিয়ারা আরো জোরে চিৎকার করে উঠল, আ! কিয়ান কিয়ারার চিৎকার পছন্দ করছিল। কিয়ারা কিয়ানের জামাটা শক্ত করে মুঠিতে ধরে বলল, তুমি খুব নোংরা, আমার কষ্টে আছি আর তুমি আমাকে ব্যথা দিচ্ছ। কিয়ারা ঠোঁটের কাছে গিয়ে কিয়ান বলল, সরি বেবি, এবং কিয়ারার ঠোঁটে ঠোঁট রাখল। কিয়ানের একটি হাত কিয়ারার ঘাড়ের পেছনে এবং অন্য হাত কিয়ারার গোপনাঙ্গে ছিল। কিয়ান ধীরে ধীরে কিয়ারার গোপনাঙ্গে আদর করছিল আর কিয়ারা আদর করে ঠোঁট চুষছিল। কিয়ারা তার গোপনাঙ্গে আদর করাতে অনেক স্বস্তি পাচ্ছিল। কিয়ান এবার গরম অনুভব করতে লাগলো। কিয়ান এক ঝাঁকুনিতে কিয়ারা থেকে দূরে সরে গেল এবং তার শরীর থেকে তার শার্ট খুলে ফেলল এবং কিয়ারাকে আঁকড়ে ধরার সময় তিনি একটি হাত কিয়ারার স্কার্টের ভেতরে এবং অন্য হাতটি পেছন থেকে কিয়ারার টপের ভেতরে রেখে তার গোপনাঙ্গ এবং পিঠে আদর করতে লাগলেন আর কিয়ারার দিকে তাকিয়ে বললেন, বেবি, ব্যথা কমে গেছে? কিয়ারা কিছু না বলে কিয়ানের ঠোঁটে ঠোঁট রাখল আর তাকে চুমু খেতে লাগলো। কিয়ারার সাথে সাথে কিয়ানও তাকে খুব দ্রুত চুমু খেতে শুরু করে এবং তার নিচের ঠোঁট চুষতে শুরু করে। 30 মিনিট চুম্বনের পর তিনি বুঝতে পারলেন যে কিয়ারার শ্বাস নিতে সমস্যা হচ্ছে, তাই তিনি কিয়ারার ঠোঁট ছেড়ে তার ঘাড়ে মাথা লুকালেন এবং কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে পড়লেন। হেল, সর্বত্র আগুন জ্বলছিল এবং সেই আগুনের উপর একটি পথ ছিল এবং তারপরে পথে একটি বড় প্রাসাদ ছিল, যার গেটে দুটি ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়েছিল। প্রাসাদের ভেতরে অনেক মেয়ে ছিল যারা ক্রিয়েচার ছিল। ওইসব মেয়েরা খুব সুন্দর ছিল আর সব মেয়ের শরীরে ছিল মাত্র দুটি কাপড়। ওই ব্যক্তিরা বিকিনি পরা ছিল এবং প্রত্যেকেরই সুন্দর ডানা ছিল, কিন্তু পরের মুহূর্তেই তারা যতটা সুন্দর ছিল তার চেয়েও বেশি কুৎসিত ও ভয়ঙ্কর হয়ে উঠল এবং সেটা ছিল একটি মায়া মাত্র। নরকের রাজা এই প্রাসাদের সিংহাসনে বসে হা হা করে হাসছিলেন। কিছু ক্রিয়েচার মেয়ে তার শরীরে আঁকড়ে ধরেছিল। তারপর নীল ডানাওয়ালা একটি মেয়ে যে সম্পূর্ণ উলঙ্গ ছিল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সিংহাসনের কাছে আসছিল। তার হাঁটার সূক্ষ্মতা দেখে কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার সম্পূর্ণ নগ্ন শরীর খুব সুন্দর দেখাচ্ছিল। তিনি সিংহাসনের কাছাকাছি এসে হেল রাহার কোলে বসে ওর মুখে হাত চালাতে গিয়ে বলল, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের সৃষ্টি বাড়াতে হবে। হেলের রাজা কামার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। সেই মেয়েটির গায়ে হাত নাড়তে লাগলো। সেখানে দাঁড়িয়ে থাকা সব ছায়া অদৃশ্য হয়ে গেল। সেই নরকের রাজা বলল, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটি তার বুকে হাত রেখে বলল, কারণ আজ আমরা আমাদের
লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়েছি। আর দুজনেই হাসতে লাগলো। সেই রাজার হাতের নখ মেয়েটির স্তন আঁচড়াচ্ছিল, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছিল। সেই মেয়েটি মেয়ে নয়, মায়া ছিল। আজ হেলের রাজা খুব খুশি ছিলেন। তিনি তার হাত নাড়লেন এবং সিংহাসনটি বিছানায় রূপান্তরিত হলো। নরকের রাজা মেয়েটিকে, যেটি একটি মায়া ছিল, তার কোল থেকে তুলে নিয়ে তাকে বিছানায় ছুঁড়ে দিল এবং হিংস্র পশুর মতো তার উপরে এসে পড়ল আর দ্রুত তার স্তন টিপতে লাগলো। মেয়েটি শুধু কাঁদছিল এবং তারপর তার সমস্ত শরীর জুড়ে তার নখের আঁচড় শুরু করে। মেয়েটির সারা শরীর থেকে রক্ত বের হচ্ছিল, আর নরকের রাজা মেয়েটির শরীরে আঁকড়ে ধরে বিভিন্ন স্থানে রক্ত চাটতে থাকে। মেয়েটি এসব নিয়ে খুব খুশি ছিল। নরকের রাজা তার লম্বা ধারালো দাঁত মেনিকা নামের মেয়েটির বুকে ঢুকিয়ে দেন আর চুষতে লাগলো স্তন থেকে বেরিয়ে আসা নীল রক্ত। নরকের রাজাকে খুশি করার জন্য মেনিকা তার হাত নরকের রাজার উপরে নিয়ে গেল এবং সেগুলিকে তার বুকে রাখল। তাকে এক ঝটকায় নামিয়ে তার উপরে চলে এলো, আর সে তার লম্বা দাঁত বের করে হেলের রাজার ঘাড় কামড়ে চুষতে লাগলো। হেলের রাজা তার একটা হাত মেনিকার পাছায় রেখে আদর করতে লাগলেন, আর অন্য হাত মনিকার পিঠে আঁচড়াচ্ছিল। সিংহাসন, যা একটি বিছানা ছিল, বিভিন্ন স্থানে নীল রক্তের দাগ ছিল। নরকের রাজা মেনিকাকে তার অধীনে রাখলেন এবং তার কাছ থেকে সরে গিয়ে বললেন, এখন যাও এবং অন্য কাউকে পাঠাও। আজ আমার হৃদয় তোমার দ্বারা পরিপূর্ণ। মনিকা বিছানা থেকে উঠে নরকের রাজার ঠোঁটে চুমুক খেয়ে সেখান থেকে চলে গেল। পৃথিবী, কিয়ানের ঘরে। রাত 8টা বাজে। কিয়ানের চোখ খুললে সে তার সামনে কিয়ারার ফুলের মতো সুন্দর মুখ দেখতে পেল এবং যে আরামে ঘুমাচ্ছে। কিয়ারা তার কোমরে জড়িয়ে, কিয়ানার একটি হাত কিয়ারের পেটে ছিল। কিয়ান কিয়ারার কপালে চুমু খেয়ে আলতো করে কিয়ারাকে তার শরীর থেকে আলাদা করে বিছানায় আরামে শুইয়ে দিল। বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর কিয়ান বাথরুম থেকে বের হলে দেখে কিয়ারা তখনও সেইভাবে ঘুমাচ্ছে। কিয়ান খাটের কাছে গিয়ে কিয়ারার পাশে বসে বলল, বেবি, এবং নিচু হয়ে কিয়ারার কপালে চুমু খেল। রাতে চাঁদের আলোয় উজ্জ্বলতা বাড়ার সাথে সাথে কিয়ানের ক্ষমতাও বাড়তে থাকে। কিয়ান এবার অনুভব করলো তার দাগ আস্তে আস্তে জ্বলছে। কিয়ান কিয়ারার দিকে তাকিয়ে বলল, গত রাতের মতো আজ আবার আমার শক্তি জ্বলছে। তারপর হঠাৎ তার ডানা বেরিয়ে এসে বাতাসে দ্রুত নড়াচড়া করতে থাকে। কিয়ান চোখ বন্ধ করে চোখ খুলতেই তার চোখ হলুদ হয়ে গেল, আর তার চোখ শুধু কিয়ারার শরীরের দিকে। কিয়ান তার মুঠি শক্ত করে চোখ বন্ধ করে তার ক্ষমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর তার ডানা অদৃশ্য হয়ে গেল এবং সব কিছু তার কাছে আগের মতোই স্বাভাবিক মনে হয়েছিল। সাথে সাথে কিয়ান চোখ খুলল। কিয়ারা কাঁদতে কাঁদতে বিছানা থেকে উঠে কিয়ানের ঘাড়ে হাত রাখল এবং তার কোলে বসে তার বুকে মাথা রাখল। কিয়ারার দিকে তাকিয়ে কিয়ান বলল, গোসল করলে ভালো লাগবে। কিয়ারা উত্তর না দিয়ে কিয়ানের ঠোঁটে ঠোঁট রাখল আর তাকে চুমু খেতে লাগলো। কিয়ারাকে চুমু খেতে খেতে কিয়ান বিছানা থেকে উঠে তাকে কোলে করে বাথরুমের দিকে চলে গেল। আন্ডারগ্রাউন্ড রুমে চারিদিকে আলোয় ঘেরা সমর বসে আছে। সমর তার ক্ষমতা ব্যবহার করে কাউকে ডাকছিল। সেই আলো থেকে যখন একটি খুব সুন্দরী মেয়ে বের হলো,